হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এই দুটো টিমকে নিয়ে আজকে কিন্তু মেনলি কথা বলবো যে এই দুটো টিমের আইপিএল 2025 কেমন প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চলেছে, বা কোন প্লেয়ারগুলো 11টা প্লেয়ারের মধ্যে সুযোগ পেতে চলেছে, বা কোন প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করবে এই দুটো টিম, সেটা নিয়ে আলোচনা করবো। বা এই দুটো টিমের এক্স্যাক্টলি ক্যাপ্টেন কী হতে পারে, কী হিংস উঠে আসে, সেটা নিয়েও কিন্তু কথা বলবো। বা তারপরে আলোচনা করবো যে এই দুটো টিমের কোন টিমের মিডল অর্ডার বেশি স্ট্রং আছে, কোন টিমের ফাস্ট বোলিং ইউনিট বেশি স্ট্রং আছে, বা কোন টিমের স্পিনার পজিশন বেশি স্ট্রং আছে, ফিনিশার স্ট্রং আছে, বা ব্যাকআপ কোন কোন টিমের বেশি স্ট্রং আছে, সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তারপরে তোমরা কমেন্টে লিখবে যে কোন টিমটা বেশি স্ট্রং, সেটা তোমরা নিজেরাই কিন্তু কমেন্টে লিখবে। কারণ আমি যদি কলকাতা নাইট রাইডার্সকে বেশি স্ট্রং বলি, তাহলে তোমরা বলবে যে তুমি সারাদিনই কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে ভিডিও করো, ওই জন্য কলকাতা নাইট রাইডার্সকে নিয়েই বলছো। তো ওই জন্য তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা কমেন্টে লিখবে যে কোন টিমটা বেশি স্ট্রং আছে, বা আইপিএল 2025 কোন টিমটা ফাইনাল যেতে পারে বা চ্যাম্পিয়ন হতে পারে, সেটা তোমরাই বলবে। তো আর সময় নষ্ট না করে এক এক করে আলোচনা করবো, ঠিক আছে? তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ জাস স্পোর্টস বাংলা চ্যানেলটি নতুন সব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর দেরি না করে এবার আমরা মূল ভিডিওয় যাওয়া যাক। তো তার আগে আমরা একটু প্রথমে কথা বলবো যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন্সি কে হতে পারে আইপিএল 2025। দেখো, এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কিন্তু দুটো নাম কিন্তু উঠে আসে, যে এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু 100% কিন্তু ক্যাপ্টেন্সি করবে। সেটা কে কে? তো নাম্বার 1 কিন্তু বিরাট কোহলি। দেখো, বিরাট কোহলিকে নিয়ে কিন্তু প্রচুর কিন্তু তোলপাড় হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায়, বা বিরাট কোহলিকে নিয়ে কিন্তু মেগা অকশনের আগেও কিন্তু আমি বলেছিলাম যে বিরাট কোহলিকে কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য কিন্তু আরসিবির কিন্তু কোচিং স্টাফ বলো বা তাদের ম্যানেজমেন্ট কিন্তু বিরাট কোহলির সঙ্গে কিন্তু কথা বলেছে। কিন্তু বিরাট কোহলি কিন্তু সেই কিন্তু ক্যাপ্টেন্সি নেওয়ার কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রস্তুত ছিল না। কিন্তু এই মুহূর্তে যে স্ট্রং সোর্স থেকে যে রিপোর্টটা আসে যে বিরাট কোহলি কিন্তু আইপিএল 2025 কিন্তু আরসিবির ক্যাপ্টেন বা কামান কিন্তু সামলাতে পারে। সেকেন্ড যে নামটা উঠে আসে সেটা হচ্ছে রাজত পাটিদার। এই মুহূর্তে কিন্তু রাজত পাটিদার দুরান্ত কিন্তু ফর্মে আছে। আইপিএলে আরসিবির 11টা প্লেয়ার নিয়ে মাঠে নামবে। তো এই মুহূর্তে যতটা প্লেয়ার আছে না কেন, যে কটা প্লেয়ার আছে না কেন, সব থেকে যদি দুর্দান্ত ফর্মে থাকে সেই প্লেয়ারটা হচ্ছে রাজত পাটিদার। আর রাজত পাটিদার কিন্তু ডোমেস্টিক ক্রিকেট বলো, বিজয় হাজরা বলো, তার এমপির কিন্তু ক্যাপ্টেনও কিন্তু সামনেছে। তো এমপির হয়ে কিন্তু সে তার ক্যাপ্টেন্সিতে কিন্তু দারুণ কিন্তু রাজত পাটিদার সেই এমপির তো ক্যাপ্টেন। তো রিপোর্ট আসছে যে ব্যাঙ্গালোরের রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কিন্তু ক্যাপ্টেন সামলাতে পারে কিন্তু 2025-এ, এরকমও কিন্তু ভাবছে। তো এই মুহূর্তে দুটো প্লেয়ারের উপরে কিন্তু আরসিবি কিন্তু নজর গেড়ে আছে, যে এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ারকে তারা কিন্তু ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন কিন্তু চুজ করবে। তবে বিরাট কোহলির চান্সটা কিন্তু 80% আছে, বা 70% বলতে পারো। রাজত পাটিদারের চান্সটা কিন্তু 40-30% কিছু আছে, ঠিক আছে? যদি আমরা আরসিবির প্লেইং 11 নিয়ে কথা বলি, তো ফার্স্টে অর্থাৎ ওপেনারে কিন্তু এই দুটো প্লেয়ারই কিন্তু ব্যাট করতে আছে ওপেনার পজিশনে। আরসিবির হেড কোচ অ্যান্ডি ফ্লোভার এই নিয়ে কিন্তু একটা ইন্টারভিউতে কিন্তু ক্লিয়ার কিন্তু হিংস দিয়ে দিয়েছে, অর্থাৎ বিরাট কোহলির সঙ্গে কিন্তু ফিল সল্টকেই কিন্তু ওপেনারে কিন্তু আমরা দেখতে চলেছি আইপিএল 2025-এ। 3 নম্বর পজিশনে কিন্তু রাজত পাটিদার 100% অবভিয়াসলি রাজত পাটিদারই কিন্তু খেলবে 3 নম্বর পজিশনে, কারণ যথেষ্ট কিন্তু নিজেকে কিন্তু প্রুভ করেছে কিন্তু এই 3 নম্বর পজিশনে, সেটা আমরা নেক্সট আইপিএলে কিন্তু দেখেছি। 4 নম্বর পজিশনে কিন্তু লিয়াম লিভিংস্টনকে আমরা দেখতে চলেছি, কারণ লিয়াম লিভিংস্টন কিন্তু 4 নম্বরে কিন্তু বেস্ট অপশান আরসিবির জন্য। 5 নম্বরে কিন্তু কুনাল পান্ডে খেলবে, কারণ কুনাল পান্ডে সে যথেষ্ট কিন্তু দুর্দান্ত কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু রান করেছে, আর এই মুহূর্তে কিন্তু কুনাল পান্ডের ব্যাটিংয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু ফর্মে আছে। তো 5 নম্বরে কুনাল পান্ডে খেলবে। 6 নম্বরে জিতেশ শর্মা, অর্থাৎ দীনেশ কার্তিক যে 6 নম্বরে যে রোলটা প্লে করতো, সেখানেই কিন্তু জিতেশ শর্মা কিন্তু সেম রোলটাই কিন্তু প্লে করবে। আর আমরা জিতেশ শর্মাকে দেখেছি সে কিন্তু বড় বড় হিট কিন্তু মারতে পারে, আর তার কিন্তু ব্যাটিংয়ে কিন্তু বড় 6 মারার কিন্তু অ্যাবিলিটিটা কিন্তু আছে। এই জন্য 6 নম্বরে জিতেশ শর্মা। 7 নম্বরে কিন্তু দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু দেখতে পারি প্লেইং 11-এ, সেটা হচ্ছে টিম ডেভিড আর কিন্তু জেকব ব্যাথেল। তবে ফার্স্টে কিন্তু টিম ডেভিডকে দিয়েই কিন্তু শুরু করবে, কারণ টিম ডেভিড কিন্তু বিগ ব্যাশ লিগে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বিগ ব্যাশ লিগে, আর টিম ডেভিড কিন্তু বিগ ব্যাশ লিগে কিন্তু দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করেছে। বাট
বিগ ব্যাশ লিগে আমরা দেখেছি যেসব প্লেয়ারগুলো দুর্দান্ত পারফরমেন্স করেছে বিগ ব্যাশ লিগে, তারাই কিন্তু আইপিএলে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ফ্লপ হয়। কারণ বিগ ব্যাশ লিগের সঙ্গে কিন্তু আইপিএলটা কিন্তু কোনোদিনই কিন্তু তুলনা করা যায় না, কারণ বিগ ব্যাশ লিগের পিচটা ভাই সম্পূর্ণ আলাদা হয়, আর আইপিএলের মতন পিচটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা হয়। আর জেকাব ব্যাথেলের যদি কথা বলি, তো জেকাব ব্যাথেল কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে। ইংল্যান্ডের 3টে ফরম্যাটে কিন্তু ডেবিউ করেছে। টি20 অবভিয়াসলি খেলছে, কিন্তু টি20 কিন্তু এই মুহূর্তে কিন্তু হয়তো সে ভালো কিন্তু খেলতে পারছে না, কিন্তু ছেলেটার মধ্যে কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে। তো আরসিবি কিন্তু জেকাব ব্যাথেলকে কিন্তু ইউজ করতে পারে, তবে ফার্স্টে কিন্তু টিম ডেভিডের দিয়েই কিন্তু শুরুটা করবে। 8 নম্বর পজিশনে কিন্তু এখানে কিন্তু আরসিবি কিন্তু একটা ইয়াং প্লেয়ারকে কিন্তু সুযোগ দেবে, সেটা হচ্ছে মনোজ ভান্ডেজ। দেখো এই মনোজ ভান্ডেজ বলে এই প্লেয়ারটাকে পিছনে কিন্তু আরসিবি কিন্তু অনেক বছর ধরেই কিন্তু 1-2 বছর ধরেই কিন্তু নজর গেড়ে বসেছিল, প্রচুর কিন্তু তাকে কিন্তু ট্রায়ালও কিন্তু নিয়েছিল, মেগা নিলাম থেকে নিয়েছে। আর এই মনোজ ভান্ডে এই প্লেয়ারটা কিন্তু বড় বড় কিন্তু হিট মারতে পারে, লাস্ট এসে কিন্তু দুর্দান্ত কিন্তু 6 মারতে পারে। অর্থাৎ যে কাজটা আরসিবির লোমলোর করতো সেই কাজটা কিন্তু এবারে কিন্তু এই মনোজ ভান্ডেকে কিন্তু করবে। এইবার আমরা যদি কথা বলি যে 9 নম্বরে কিন্তু ভুবনেশ্বর কুমার, কারণ ভুবনেশ্বর কুমার কিন্তু সে কিন্তু ব্যাটে টুকটাক কিন্তু পারফর্মস করতে পারে, ব্যাটে কিন্তু রানও করতে পারে ভুবনেশ্বর কুমার, যথেষ্ট আমরা দেখেছি। আর ভুবনেশ্বর কুমার 10 নম্বরে কিন্তু জজ হাজালুটকে কিন্তু মিস করলে হবে না, কারণ জজ হাজালুট এমনই একটা ফাস্ট বোলার, যে ফাস্ট বোলারটা কিন্তু আরসিবির হোম গ্রাউন্ডে কিন্তু যথেষ্ট কিন্তু ইকোনমিক কিন্তু প্লেয়ার, যথেষ্ট কম ইকোনমিতে কিন্তু বল করেছে এই জজ হাজালুট। আর জজ হাজালুট কিন্তু দুর্দান্ত কিন্তু বল করতে পারে পাওয়ার প্লেতে, মিডল অর্ডারে। 11 নম্বরে কিন্তু ইয়াশ দয়ালকে আমরা দেখতে চলেছি, যে ইয়াশ দয়ালকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু রিটেন করেছিল, সেই ইয়াশ দয়াল কিন্তু 11 নম্বরে খেলবে। এবার যদি আমরা ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলি, তাহলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু আরসিবির কিন্তু যথেষ্ট কিন্তু প্লেয়ার আছে, যেখানে যদি ইম্প্যাক্ট প্লেয়ারে যদি স্পিনিয়ার ফ্রেন্ডলি পিচ হয়, যেরকম ইডেন গার্ডেনের মতন পিচ, তারপরে চেন্নাইয়ের গ্রাউন্ডের মতন পিচ থাকে, চেন্নাইয়ের পিচ, তারপরে লখনৌ সুপার জায়ান্টসের যদি হোম গ্রাউন্ড হয়, তাহলে কিন্তু যদি অতিরিক্ত একটা স্পিনারকে নিয়ে যায়, লেগ স্পিনার সুয়েশ শর্মা কিন্তু দারুণ হতে পারে। তো সুয়েশ শর্মাকে সিচুয়েশন অনুসারে কিন্তু ইম্প্যাক্ট ইউজ করবে। তারপরে যদি ফাস্ট বলার দরকার হয়, তাহলে কিন্তু রাশিক ইসলামের মতন কিন্তু দুর্দান্ত ট্যালেন্ট আছে। তারপরে যদি কোনোদিন যদি ওপরের প্লেয়ারগুলো যদি ব্যাটসম্যান যদি ক্লাবস হয়ে যায়, তাড়াতাড়ি আউট হয়ে যায়, তাহলে কিন্তু স্বস্তিক চিকারার মতন কিন্তু ট্যালেন্টেড আছে, যে প্লেয়ারটা কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু প্রচুর রান করছে, দুরান্ত কিন্তু প্লেয়ার, এই প্লেয়ারটার মধ্যে কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে, ঠিক আছে। তো এবার আমার কথাটা এটাই যে আরসিবির সব থেকে প্রবলেমটা কোথায় হতে পারে সেটা নিয়ে এবার আমরা আলোচনা করবো। দেখো আরসিবির প্রবলেম কিন্তু ওপেনারে কিন্তু প্রবলেম হতে পারে, যদি ফিল সল্টের ব্যাট যদি না চলে, তাহলে কিন্তু আরসিবির কিন্তু প্রবলেম হতে পারে। কারণ যে কাজটা ফ্যাব ডুপ্লেসি করেছে 2-3 বছর ধরে, সেটা কিন্তু সেই কাজটাই কিন্তু ফিল সল্টকে করতে হবে। কারণ ফ্যাব ডুপ্লেসি যথেষ্ট কিন্তু আরসিবির হয়ে কিন্তু দারুণ কিন্তু কাজ করেছে বিরাট কোহলির সঙ্গে। দেখো বিরাট কোহলি এই মুহূর্তে ফর্মে নেই, কিন্তু আইপিএলে ভাই লেজেন্ড প্লেয়ার বিরাট কোহলি, সব রেকর্ড কিন্তু সে করেছে। বিরাট কোহলি আইপিএলে ভাই অন্যরকম জোশে কিন্তু খেলে, আইপিএলে অবভিয়াসলি কিন্তু সে ফর্মে চলে আসবে, কিন্তু একটা প্লেয়ার এক হাতে কিন্তু ম্যাচ কিন্তু জেতাতে পারে না। সেটা আমরা প্রত্যেকবারই দেখেছি যে আরসিবির 1 থেকে 2টো ব্যাটসম্যানরাই কিন্তু ম্যাচটা কিন্তু টেনে নিয়ে যায়, যেটা ফ্যাব ডুপ্লেসি আর বিরাট কোহলিকে কিন্তু আর রাজত পাটিদার, এই 3টে প্লেয়ারকে কিন্তু আমরা দেখেছি। তবে ফিল সল্টকে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলতে হবে কিন্তু বিরাট কোহলির সঙ্গে, কারণ ফিল সল্ট এই মুহূর্তে জঘন্যতম ফর্মে আছে। আইএল টি20তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু প্রথম ম্যাচটাই কিন্তু ভালো খেলেছিল, তারপর থেকে কিন্তু পুরো ব্যর্থ। তারপরে টি20 যে সিরিজটা হচ্ছে ইন্ডিয়ার সাথে, তাতে কিন্তু পুরো ব্যর্থ, 3টে সিরিজে কিন্তু 0-0-3 এরকম কিন্তু রান করেছে। তো আর সেটা কিন্তু ইন্ডিয়ার মাটিতেই কিন্তু। তো ফিল সল্টকে কিন্তু ফর্মে আসতে হবে, তা নাহলে কিন্তু আরসিবি কিন্তু ওপেনার পজিশনে কিন্তু প্রচুর কিন্তু মার খেয়ে যাবে, এটা কিন্তু নজর রাখতে হবে। রাজত পাটিদারকে নিয়ে কোনো কথা বলার জায়গা নেই, কারণ রাজত পাটিদার এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে, আর আইপিএলে দুর্দান্ত কিন্তু করবে। 4 নম্বর পজিশনে কিন্তু প্রবলেমটা হতে পারে। দেখো 4 নম্বর পজিশনে লিয়াম লিভিংস্টন, এই লিয়াম লিভিংস্টনকে নিয়ে কিন্তু কোনো বিশ্বাস নেই। এই প্লেয়ারটা ভাই তার মানে ইংল্যান্ডের মাটিতে প্রচুর রান করবে, দারুণ খেলবে, কিন্তু যখনই সে আইপিএলের মতন টুর্নামেন্ট খেলতে আসবে, আইপিএলে কিন্তু তার কিন্তু পারফরমেন্স কিন্তু একদম জঘন্য। প্রত্যেকবারই কিন্তু এই লিয়াম লিভিংস্টনকে নিয়ে কিন্তু প্রত্যেকটা টিম কিন্তু অনেক আশায় থাকে, এক্সপেক্ট করে যে একটা ভালো কিছু করবে, কিন্তু প্রত্যেকবারই কিন্তু সেটা কিন্তু জল ঢেলে দেয়, এক কথায় বলা। তো লিয়াম লিভিংস্টন কিন্তু ভালো পারফর্ম করতেই হবে, না যদি পারফর্ম করতে পারে লিয়াম লিভিংস্টন, তাহলে কিন্তু
আরসিবি কিন্তু এই 4 নম্বর পজিশনে কিন্তু মার খেয়ে যাবে। তো ফিল সল্ট আর লিয়াম লিভিংস্টন দুটো প্লেয়ারকে কিন্তু ফর্মে আসা কিন্তু ভীষণ কিন্তু দরকার আছে, কারণ সেম কিন্তু ইংল্যান্ডের সাথে কিন্তু যে ইন্ডিয়া যে টি-20 সিরিজটা সেখানে কিন্তু লিয়াম লিভিংস্টন কিন্তু খুব একটা কিন্তু ভালো ফর্মে নেই। এই থার্ড টি-20তে কিন্তু একটা ভালো ইনিংস খেলেছিল, তাছাড়া না হলে কিন্তু সে কিন্তু খুব একটা ভালো কিন্তু ফর্মে নেই। তবে 5 নম্বর পজিশনে কুণাল পান্ডে খেলবে, যে কুণাল পান্ডে কিন্তু এই প্লেয়ারটা কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করেছে, দারুণ ফর্মে আছে। তো কুণাল পান্ডের কথা তো বলার কোনো জায়গায় নেই, কারণ কুণাল পান্ডের কিন্তু আইপিএলে প্রচুর কিন্তু অভিজ্ঞতা আছে। 6 নম্বরে জিতেশ শর্মা, যে জিতেশ শর্মা কিন্তু এই মুহূর্তে কিন্তু আউট অফ ফর্মে আছে। যে জিতেশ শর্মা না বিজয় হাজারায় রান করেছে, না সৈয়দ মুশতাক আলীতে রান করেছে, কোনো ডোমেস্টিক ক্রিকেটেই কিন্তু জিতেশ শর্মা কিন্তু রান কিন্তু করছে না, পুরো ফ্লপ কিন্তু খেলছে কিন্তু জিতেশ শর্মা। নেক্সট সিজন আইপিএলেও কিন্তু খুব একটা বাজে পারফর্ম ছিল না, যার ভিত্তিতে কিন্তু পাঞ্জাব রিলিজ করে দিয়েছিল। তো জিতেশ শর্মার কিন্তু ফর্মে আসা কিন্তু আরসিবির জন্য কিন্তু ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ জিতেশ শর্মা যদি ফর্মে না থাকে তাহলে কিন্তু আরসিবি কিন্তু প্রচুর বড় কিন্তু প্রবলেমে পড়বে। তো জিতেশ শর্মাও কিন্তু ফর্মে আসতে হবে, এটা কিন্তু 100%। 7 নম্বরে টিম ডেভিড, না হলে কিন্তু জেকব ব্যাথেল। দেখো টিম ডেভিডের কথাটা কিন্তু আলাদা বিষয়, কারণ টিম ডেভিড কিন্তু 14টা ম্যাচের মধ্যে যদি 10টা ম্যাচও খেলে হয়তো 3-4টে ম্যাচ ভালো কিছু করবে, আর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সরা যখন টিম ডেভিড খেলতো সে কিন্তু হয়তো 1-2 ম্যাচ বাদে কিন্তু প্রত্যেকটা ম্যাচে বেশিরভাগ কিন্তু ফ্লপ হতো। তো টিম ডেভিডের জন্য এটাই ভালো হবে যে যত তাড়াতাড়ি সে ফর্মে আসবে তত তাড়াতাড়ি কিন্তু আরসিবির জন্য ভালো। তবে এই মুহূর্তে কারেন্ট ফর্ম কিন্তু টিম ডেভিড দারুণ কিন্তু খেলছে, তবে বিগ ব্যাশ লিগে জায়গাটা আলাদা, আইপিএলটা আলাদা। তবে যেই ফর্মে বিগ ব্যাশ লিগে খেলেছে সেটা কিন্তু আইপিএলে কিন্তু খেলতে হবে, তাহলে কিন্তু আরসিবির কিন্তু যথেষ্ট লাভ হবে। মনোজ ভান্ডের এই প্লেয়ারটার কিন্তু অ্যাবিলিটি আছে 10 বলে 20 রান করা, 10 বলে 15 রান করা, অনেকটা কিন্তু রামানদীপ সিং এর মতন প্লেয়ার, ট্যালেন্ট প্লেয়ার আছে, আশুতোষ শর্মার মতন প্লেয়ার, যে 3-4টে বল পেলে কিন্তু 1-2 ছয় মারার কিন্তু অ্যাবিলিটি কিন্তু মনোজ ভান্ডের আছে, দারুণ কিন্তু ফিল্ডিংও কিন্তু করতে পারে। ঠিক আছে, 9 নম্বরে ভুবনেশ্বর কুমারকে নিয়ে ভাই আমার আলাদা করে বলার কোনো জায়গায় নেই, সে কি করতে পারে সেটা আমরা সবাই জানি। 10 নম্বরে জজ হ্যাজালউডকে নিয়েও কিন্তু কোনো বলার জায়গা নেই, কারণ জজ হ্যাজালউড আরসিবি হয়েও আগে খেলেছে, আরসিবিতে কিন্তু প্রচুর রেকর্ডও করেছে, আর আরসিবির হোম গ্রাউন্ডে কিন্তু তার রেকর্ডও ভালো আছে। আশা করি যে জজ হ্যাজালউড কিন্তু ভালো কিছু করবে। 11 নম্বরে ইয়াশ দয়াল, এই ইয়াশ দয়ালকে কিন্তু আরসিবি কিন্তু ভালো পারফর্মস করেছিল বলেই কিন্তু তাকে রিটেন করেছে। তবে ইয়াশ দয়ালের কারেন্ট ফর্ম কিন্তু এই মুহূর্তে কিন্তু 50% ডোমেস্টিক ক্রিকেটে, তবে ইয়াশ দয়াল কিন্তু ভালো কিছু করতেই হবে। ইম্প্যাক্ট প্লেয়ারের কথা যদি বলি, সুয়েশ শর্মা ভাই জঘন্যতম ফর্মে আছে। সুয়েশ শর্মা ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর মার খেয়েছে, যেখানে সৈয়দ মুশতাক আলীতে দিল্লির হয়ে খেলেছিল সেখানে কিন্তু উদম ক্লানি খেলিয়েছিল ভাই, যার কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু সুয়েশ শর্মাকে নেক্সট সিজন কিন্তু 1 থেকে 2 ম্যাচ খেলিয়েছিল, যেখানে প্রচুর মার খেয়েছিল। কারণ সুয়েশ শর্মা যে ডেলিভারিটা করে না, যে মাথাটা এই সাইড দিয়ে যে ডেলিভারিটা করে না, লেগ স্পিনারটা করে না, এই ডেলিভারিটার জন্য কিন্তু মার খায়। একটা স্পিনার প্লেয়ার বলার তার যখন লেন্থে বল করা দরকার নয়, তার চোখটা কিন্তু বলের সঙ্গেই কিন্তু রাখা দরকার থাকে, তাহলে কিন্তু সে সিচুয়েশন অনুসারে কিন্তু বলটা করতে পারে। কিন্তু এই সুয়েশ শর্মার প্লেয়ারটা কিন্তু সে কিন্তু যে যখন বলটা করে তার মাথাটা পুরো নিচুর দিকে উপরের দিকে থাকে, সে কোথায় বল ভেজে সেটা সে কিন্তু নিজেই কিন্তু জানে না। তো ওই জন্য কিন্তু সে কিন্তু প্রচুর কিন্তু মার খায়। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তো সুয়েশ শর্মা এই মুহূর্তে কিন্তু আউট অফ ফর্মে আছে, তারা কিন্তু শুধরতে হবে। রাশিদ সালাম অবভিয়াসলি ভালো প্লেয়ার, দুর্দান্ত খেলছে, দুর্দান্ত কিন্তু ফর্মে আছে। স্বস্তিক চিকারাও কিন্তু দুর্দান্ত খেলছে। তো এবার তোমরা কমেন্টে লিখবে যে আরসিবির কিন্তু এই জায়গাগুলো মেনলি কিন্তু ওপেনারে ফিল সল্টকে নিয়ে প্রবলেম আছে, 4 নম্বরে লিয়াম লিভিংস্টনকে নিয়ে প্রবলেম হতে পারে, ডেভিডেও কিন্তু ফর্মে আসতে হবে। তো দেখো ফাস্ট বলার নিয়ে আরসিবির কিন্তু এবার কিন্তু স্কোয়াড কিন্তু প্রচুর স্ট্রং আছে। ফাস্ট বলার স্পিনারে কিন্তু মার খেতে পারে, কারণ স্পিনারে অভিজ্ঞতা স্পিনার কুণাল পান্ডে আর লিয়াম লিভিংস্টন ভাই 1-2 বারের জন্য ঠিক আছে, 4 ওভারের জন্য কিন্তু ঠিক না। তো স্পিনারে কিন্তু মার খেতে পারে। ঠিক আছে, আর মিডল অর্ডারেও কিন্তু প্রবলেম 4 নম্বরে হতে পারে, আর ওপেনারে কিন্তু প্রবলেমটা হতে পারে। তবে হ্যাঁ, আরসিবি এবার কিন্তু একটা বুদ্ধিমানের কাজ করে, সেটা এটাই যে আরসিবির স্কোয়াডে 6 নম্বর 7 নম্বরের জন্য কিন্তু দুর্দান্ত কিন্তু ব্যাকআপ প্লেয়ার আছে, যেখানে রোমেরিও সারফেট বলে একটা প্লেয়ার আছে যে টিম ডেভিডের চেয়েও কিন্তু এই দুর্দান্ত খেলছে। তো আরসিবির কিন্তু 6-7 নম্বরের ব্যাকআপ প্লেয়ার দুর্দান্ত আছে, যেখানে রোমেরিও সারফেট আছে, টিম ডেভিডের মতন প্লেয়ার আছে, জেকব ব্যাথেলের মতন প্লেয়ার আছে। তো ওভারসিজ প্লেয়ার ব্যাকআপ ভালো আছে। ঠিক আছে, তো আরসিবি কিন্তু যদি এই প্লেয়ারগুলো ভাই ক্লিক করে, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টন, টিম ডেভিড,
ঠিক আছে, রোমরিও সাইফোর্ড, এইসব প্লেয়ার যদি ক্লিক করে, জিতেশ শর্মা এইসব প্লেয়ার যদি ক্লিক করে, কারণ আরসিবির যে হোম গ্রাউন্ড, আবার ছোট হোম গ্রাউন্ড, 7টা ম্যাচ খেলবে, এই গ্রাউন্ডে যদি এইসব প্লেয়ারগুলো ক্লিক একবার করে যায় তাহলে কিন্তু প্রত্যেকটা টিমের জন্য কিন্তু এবার কিন্তু হুঁশিয়ার হতে পারে, বিধ্বংসে কিন্তু খেলতে পারে যদি এইসব প্লেয়ারগুলো খেটে যায়। এবার দুর্দান্ত কিন্তু টিম আছে, তবে সেটা প্লেয়ারগুলো ভালো খেলতে হবে। ঠিক আছে, এবার তোমরা কমেন্টে লিখবে যে আরসিবির কোথায় প্রবলেম, সেটা কমেন্টে লিখবে। এবার আমরা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে যদি কথা বলি, দেখো কলকাতা নাইট রাইডার্সের সব থেকে মেন প্রবলেম কিন্তু ওদের ক্যাপ্টেন্সি নিয়ে, কারণ এখনও কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্স করিনি, বা কলকাতা নাইট রাইডার্স এমন কোনো বড় কোনো প্লেয়ার নেই যে ক্যাপ্টেন্সি বেস্ট অপশান তাদের স্কোয়াডে আছে, যেরকম বিরাট কোহলি আছে আরসিবির, বা রাজত পাটিদারের মতন প্লেয়ার আছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সে একমাত্র অভিজ্ঞতা, যে ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স আছে, যে ক্যাপ্টেন্সি ডোমেস্টিক ক্রিকেটেও করেছে, ইন্ডিয়া টিমের হয়েও করেছে, আইপিএলেও করেছে, সেটা একমাত্র আছে আজিঙ্কিয়া রিয়ানি। তো এই আজিঙ্কিয়া রিয়ানি ছাড়া আমার তো চোখে আর কোনো এক্সপিরিয়েন্স ভালো ক্যাপ্টেন্সি আমি দেখতে পাচ্ছি না। যেখানে অনেকে বলতে পারো যে সুনীল নারিন তো অবভিয়াসলি আছে, সুনীল নারিন আইএল টি20 দেখো, সুনীল নারিন রেকর্ড কিন্তু ভালো না, আর আইপিএল সুনীল নারিন কিন্তু অতটা হয়তো এফেক্টিভ হতে পারবে না। রিঙ্কু সিং, তারও কিন্তু সবে তার কেরিয়ারটা শুরু, এই মুহূর্তে তার উপরে প্রেশারটা দেওয়া ঠিক না। ভেঙ্কাটেশ আয়ারের সাথে সেম, ভেঙ্কাটেশ আয়ার না ডোমেস্টিক ক্রিকেটে কোথাও ক্যাপ্টেন্সি করেছে, না কিন্তু আইপিএলে তার কোনো সেই নলেজটা কিন্তু নেই। তো কলকাতা নাইট রাইডার্স সব থেকে বেশি কিন্তু প্রবলেম হতে পারে কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে। তবে আমি এই মুহূর্তে কিন্তু ক্যাপ্টেন্সি অপশান কিন্তু আজিঙ্কিয়া রিয়ানিকেই কিন্তু দেবো, কারণ আজিঙ্কিয়া রিয়ানির মধ্যে সেই ট্যালেন্টটা আছে যেটা সে 100% কিন্তু ক্যাপ্টেন্সি করতে পারে, আর প্রত্যেকটা প্লেয়ার আজিঙ্কিয়া রিয়ানি কিন্তু কথাটা কিন্তু শুনবে, কারণ এক্সপিরিয়েন্স আছে। তো এই মুহূর্তে আমি আজিঙ্কিয়া রিয়ানিকেই কিন্তু ক্যাপ্টেন্সি ধরছি। তো কলকাতা নাইট রাইডার্সের ওপেনার পজিশনে ওপেন করতে হবে যে দুটো প্লেয়ার, তার মধ্যে আজিঙ্কিয়া রিয়ানি আর কুইন্টন ডিকক, এই দুটো প্লেয়ারই কিন্তু 60% চান্স আছে এই দুটো প্লেয়ারই কিন্তু ওপেন করতে। আমি তো এখন এই দুটো প্লেয়ার দিয়েই কিন্তু শুরু করবো, কারণ দেখো সুনীল নারিন আইএল টি20তে কিন্তু 7 নম্বর 8 নম্বরে কিন্তু ব্যাট করছে, বা 6 নম্বরে কিন্তু ব্যাট করছে। সুনীল নারিন কিন্তু আইএল টি20তে কিন্তু ওপেনারে কিন্তু ব্যাট করছে না, যেখানে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর কিন্তু জিতে পারে। সুনীল নারিনের সঙ্গে কিন্তু এটাই প্রবলেম হতে পারে, কারণ সুনীল নারিন কিন্তু সে কিন্তু ওপেনারে কিন্তু ব্যাট করছে না, সে কিন্তু 6-7 নম্বরে কিন্তু খেলছে। তো আইপিএলে হয়তো এটাই কিন্তু হতে পারে যে সুনীল নারিন 7 নম্বরে কিন্তু আসতে পারে, কারণ কলকাতা নাইট রাইডার্স চায় না যে সুনীল নারিন সে খুব একটা ভালো কিন্তু ফর্মে নেয়। নেক্সট সিজনের ব্যাপারটা ভাই আলাদা ছিল, মিরাক্কেল একবারই হয়, গৌতম গম্ভীর ছিল বলে সেটা সম্ভব হয়েছিল, কিন্তু এবার কিন্তু গম্ভীর নেই, তো সেই রিস্কটা কিন্তু। আর চন্দ্রকান্ত পণ্ডিত কলকাতার যে হেড কোচ, সে কিন্তু খুব স্ট্রিক্ট ফরওয়ার্ড কোচ, আর সে কিন্তু ভীষণ ডিসিপ্লিন মানে। তো আমার তো মনে হয় না যে চন্দ্রকান্ত পণ্ডিত স্যার সে সুনীল নারিন কিন্তু ওপেনারে পাঠাবে, কারণ সুনীল নারিন ভাই হয়তো 2-3টে বল খেলে আউট হয়ে গেল, তখন কিন্তু প্রবলেমটা চাপ পড়ে যেতে পারে। একটা প্লেয়ার ওপেনারে বিনা উইকেট ছাড়া যদি 30 রান 40 রান করে দেয় না, তাহলে কিন্তু টিমের কিন্তু একটা বুক বল বা আত্মবিশ্বাস কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তো সেই ভুলটা কিন্তু করবে না। তো ওই জন্য কিন্তু আজিঙ্কিয়া রিয়ানির সাথে কিন্তু কুইন্টন ডিককে কিন্তু ওপেনার করতে আসবে। 3 নম্বর পজিশনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু মাস্টার স্ট্রোক কিন্তু ইউজ করতে পারে, সেটা হচ্ছে মঈন আলীকে দিয়ে। কারণ কলকাতা নাইট রাইডার্সের ইডেন গার্ডেনের যে পিচটা এবার করবে রিপোর্ট আসে, সেটা কিন্তু স্পিনিয়ার ট্রাক কিন্তু পিচ হবে, যেখানে কিন্তু আমরা ইংল্যান্ডের যে খেলাটা দেখেছিলাম ফার্স্ট ম্যাচটা, সেখানে কিন্তু লাস্টে কিন্তু পিচটা কিন্তু অনেক স্লো হচ্ছিল, স্পিনারের কিন্তু প্রচুর হেল্প পাচ্ছিল। তো এই সেম পিচটাই যদি থাকে না, তাহলে কিন্তু কলকাতা কিন্তু 3টে কোয়ালিটি স্পিনিয়ার, অভিজ্ঞতা স্পিনার নিয়ে মাঠে নামবে। 1 মঈন আলী, 2 সুনীল নারিন, আর 3 বরুণ চক্র। মানে ভাই আউট, মানে ভীষণ কিন্তু স্পিনিয়ার টিম হয়ে যাবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। যে 12 ওভার 3টে প্লেয়ার কিন্তু যখন তখন কিন্তু প্লেয়ারদের কিন্তু ঘায়েল করতে পারে। তো সেই জায়গাটাই কিন্তু 3 নম্বরে কিন্তু মঈন আলী কিন্তু ব্যাট করতে পারে, কারণ মঈন আলী কিন্তু যথেষ্ট কিন্তু ব্যাট করতে পারে, আর মঈন আলী কিন্তু 3 নম্বরে কিন্তু ইডেন গার্ডেনের মতন পিচে কিন্তু দারুণ কিন্তু এফেক্টিভ হতে পারে। যদি মঈন আলীকে না খেলায়, তাহলে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো আঙ্ক্রিশ রঘুবংশীকে কিন্তু 3 নম্বরে কিন্তু খেলাতে পারে। এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু এদিক ওদিক হবে। 4 নম্বর পজিশনে কিন্তু ভেঙ্কাটেশ আয়ার খেলবে, 5 নম্বর পজিশনে কিন্তু রিঙ্কু সিং খেলবে, 6 নম্বরে আন্ডার রাসেল খেলবে, 7 নম্বরে কিন্তু রামানদীপ সিং। তো এই কটা পজিশন কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু পুরো শর্টেড আছে। এবার যদি আমরা বলি 8 নম্বর পজিশনে কে খেলবে, তো 8 নম্বর পজিশনে কিন্তু সুনীল নারিনকেই কিন্তু পাঠানো হবে। যদি সুনীল নারিন 10টা বা 12টা বল পায়, সেখানে যদি 2-3টে 6 মারে, তাহলে কিন্তু অনেক। তো সুনীল নারিন 8 নম্বরে আসবে। 9 নম্বরে কিন্তু হার্ষিত রানা, কারণ হার্ষিত রানা কিন্তু
সে কিন্তু বলের সাথে সাথে কিন্তু দারুণ কিন্তু ব্যাটও করতে পারে, কারণ হার্ষিত রানা কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে তোমরা দেখবে প্রচুর রান করেছে, তো হার্ষিত রানা ব্যাটও করতে পারে, বড় 6 মারতে পারে। 10 নম্বরে বৈভব অরোরা, 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এবার যদি আমরা বলি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ম্যাচ অনুযায়ী কিন্তু প্লেয়ার নামাবে। যদি কোনোদিন ফাস্ট বলার দরকার থাকে, যে ফাস্ট বলারটা এই পিচে ভালো শ্যুট করছে বা ভালো কিন্তু বল করছে, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স উমরান মালিক ইউজ করতে পারে, উমরান মালিককে খেলাতে পারে। তারপরে মায়াঙ্ক মার্কান্ডে যদি কোনোদিন স্পিনার ফ্রেন্ডলি পিচ হয়, যে স্পিনার যেরকম চেন্নাইয়ের মতন গ্রাউন্ডে বা লখনৌ সুপার জায়ান্টসের মতন পিচে বা ইডেন গার্ডেনে হয়তো ভীষণ স্পিনার ফ্রেন্ডলি পিচ, সেখানে কিন্তু মায়াঙ্ক মার্কান্ডেকে কিন্তু ইউজ করতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। বা যদি অলরাউন্ডার স্পিনার প্লেয়ার দরকার থাকে তাহলে কিন্তু অনুকূল রায়কেও কিন্তু ইউজ করতে পারে, ঠিক আছে। যদি প্রপারলি ব্যাটসম্যান দরকার থাকে, হয়তো কোনোদিন উপরের প্লেয়ারগুলো আউট হয়ে গেল তাড়াতাড়ি, তাহলে কিন্তু মনীষ পান্ডেকেও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করতে পারে। তো কলকাতা নাইট রাইডার্সে কিন্তু সব দারুণ কিন্তু ব্যাকআপ প্লেয়ার, সব থেকে টিমের মধ্যে দুর্দান্ত কিন্তু ব্যাকআপ প্লেয়ার রেখেছে, এটা একমাত্র কলকাতা নাইট রাইডার্স। রাসেলের ব্যাকআপ রহমান পাওয়ার, ঠিক আছে। নারিনের ব্যাকআপ মঈন আলী, দুর্দান্ত কিন্তু ব্যাকআপ আছে, কোনো প্রবলেম নেই। এবার আমরা কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই কাজটা করতে পারে, অর্থাৎ কোনো ওভারসিজ ফাস্ট বলারকে না খেলিয়ে হার্ষিত রানা আর বৈভব অরোরাকে হয়তো ইউজ করবে, ইম্প্যাক্ট প্লেয়ার হয়তো উমরান মালিক ইউজ করে, সেই ক্ষেত্রে হয়তো মঈন আলীর মতন অলরাউন্ডার প্লেয়ারকে কিন্তু খেলাতে পারে কিন্তু। কারণ এই কাজটা কিন্তু করলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ব্যাটিং ডেপথ তো লং হবে, তার সঙ্গে কিন্তু একটা অলরাউন্ডার বা একটা কিন্তু অভিজ্ঞতা প্লেয়ার কিন্তু চলে আসবে। কারণ মঈন আলীর কিন্তু তারও কিন্তু ক্যাপ্টেন্সি অভিজ্ঞতা আছে, আর সে কিন্তু দলের সাথে কিন্তু অনেক ডিসিশন দিতে পারবে, কারণ আইপিএল অনেক বছর ধরে কিন্তু খেলছে। এবার আমরা যদি কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের প্রবলেমটা কোথায় হতে পারে আইপিএল 2025, দেখো কলকাতা নাইট রাইডার্স সব থেকে প্রবলেম হতে পারে কিন্তু ওপেনারে, কারণ ডিকক এই মুহূর্তে কিন্তু আউট অফ ফর্মে আছে। সাউথ আফ্রিকা যে টি-20 লিগটা হয়েছে, যেখানে ডারবন জায়ান্টসের হয়ে খেলেছে, সেখানে কিন্তু কুইন্টন ডিকক কিন্তু একটা দুটো ম্যাচ বাদে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু ফ্লপ হয়েছে। যদি গুরবাজের কথা বলো, গুরবাজে কিন্তু সেম তোমার পিট্রিও ক্যাপিটালসের হয়ে খেলছে সাউথ আফ্রিকা টি-20 লিগে, সেখানেও কিন্তু গুরবাজ কিন্তু একটা ম্যাচেই ভালো খেলেছিল ফার্স্ট ম্যাচে, তারপরে কিন্তু ফেল, যার কারণে কিন্তু গুরবাজকে কিন্তু বসিয়ে দিয়েছে। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য চিন্তার বিষয় যে ডিকক আর গুরবাজ দুটো প্লেয়ারই কিন্তু আউট অফ ফর্মে আছে, তো এই দুটো প্লেয়ারকে কিন্তু আইপিএলের আগে কিন্তু ফর্মে আসতেই হবে, তা নাহলে কিন্তু কলকাতা কিন্তু প্রচুর প্রবলেমে পড়ে যাবে। 3 নম্বর পজিশনে কলকাতা নাইট রাইডার্সের যদি মঈন আলী খেলে, অবভিয়াসলি মঈন আলীর কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে, ভালো কিছু করবে সেটা আমরা আশা করি। আর আঙ্ক্রিশ রঘুবংশী এই ইয়াং এই ট্যালেন্টেড এই প্লেয়ারটার মধ্যে কিন্তু সেই ট্যালেন্ট আছে যে ট্যালেন্টটা আমরা নেক্সট সিজন দেখেছিলাম। তো আঙ্ক্রিশ রঘুবংশীর কাছ থেকে আমরা আশা করি সে কিন্তু ভালো কিছু করবে, ঠিক আছে, আর করতেই হবে। 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে আলাদা করে বলার কারণ নেই, কারণ ভেঙ্কটেশ আয়ার সে কী করতে পারে সেটা আমরা সবাই জানি, অনেক টাকা দিয়েও তাকে নিয়েছে। 5 নম্বরে রিঙ্কু সিংকে নিয়েও কিছু বলার জায়গা নেই, বা রিঙ্কু সিংয়ের মতন প্লেয়ার কমই আসে ইন্ডিয়ায়। রিঙ্কু সিং সে কী করতে পারে সেটা নিয়েও কোনো বলার জায়গা নেই। রাসেলকে নিয়েও বলার জায়গা নেই, কারণ রাসেল এই মুহূর্তে আইএল টি-20তে কিন্তু দুর্দান্ত কিন্তু ব্যাটিং করছে, দুর্দান্ত কিন্তু ফর্মে আছে, বলও কিন্তু করছে, ঠিক আছে, তো রাসেলও কিন্তু ফর্মে আছে। 7 নম্বরে রামানদীপ সিং এই যে প্লেয়ারটা ট্যালেন্টেড, এই রামানদীপ সিং কিন্তু আইপিএলে ভালো খেলেছে, ডোমেস্টিক ক্রিকেটে পাঞ্জাবের হয়ে কিন্তু ভালো খেলেছে, ইন্ডিয়ার টিমেও কিন্তু কন্টিনিউ কিন্তু সে কিন্তু স্কোয়াডে কিন্তু নাম কিন্তু আছে, তো রামানদীপ সিংও কিন্তু ভালো কিছু করবে। এবার যদি আমরা বলি যে সুনীল নারিনকে নিয়ে, তো সুনীল নারিন মেন কিন্তু তার 4 ওভার বলারের জন্যই কিন্তু তাকে খেলায়। ব্যাটটা ভাই লাখ, অর্থাৎ কোনোদিন যদি 10 বলে 20 রান 30 রান করে দেয় না, সেটাই কিন্তু একটা মানে জেতার কিন্তু 90% চান্স কিন্তু বেশি হয়ে যায়। তো সুনীল নারিনকে নিয়ে আলাদা কোনো বলার কোনো জায়গা নেই ভাই, সেটা আমরা সবাই জানি সুনীল নারিন কী করতে পারে। 10 নম্বরে কিন্তু বৈভব অরোরা, এই বৈভব অরোরাকেই কিন্তু ভালো কিছু করতে হবে, কারণ নেক্সট সিজন যে ডেলিভারিটা করেছিল, যার ভিত্তিতে কলকাতা নাইট রাইডার্স আবারও কিন্তু তার উপরে ভরসা করে তাকে ব্যাক করেছে অকশন থেকে, তো বৈভব অরোরাকে কিন্তু এবারও কিন্তু দারুণ কিছু করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু অনেক, কারণ নেক্সট সিজন কিন্তু মিচেল স্টার্ক ছিল, আর এবার কিন্তু মিচেল স্টার্ক নেই, তো বৈভব অরোরাকে কিন্তু এবছরে কিন্তু বেশি কিন্তু নিতেই হবে, কলকাতা নাইট রাইডার্স দায়িত্বটা বেশি নিতে হবে পাওয়ার প্লেতে, ঠিক আছে। 11 নম্বরে বরুণ চক্রবর্তীকে নিয়ে আমার বলার কোনো জায়গা নেই, এই মুহূর্তে সবাই জানি যে বরুণ চক্রবর্তী কেমন ড্রিম ফর্মে আছে, আর একের পর এক রেকর্ড করছে বরুণ চক্রবর্তী। 12 নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে উমরান মালিক
এই একটা প্রবলেম যে ইমরান মালিক কিন্তু এখনো ইনজুরি নিয়ে 100% ফিট নেই। তো ইমরান মালিককে কিন্তু আইপিএল এর আগে 100% ফিট হতেই হবে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে কিন্তু স্ট্রং হতে পারে। সব থেকে প্রবলেমটা কলকাতা নাইট রাইডার্সে কিন্তু ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে, কারণ ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট কিন্তু এবছর কলকাতা নাইট রাইডার্সে কিন্তু অনেক মানে সেই রকম স্ট্রং কিন্তু নেই, উইকনেস আছে। কারণ নেক্সট ইয়ার মিচেল স্টার্ক ছিল, এবারে হার্ষিত রানা আরও হয়তো আছে, কিন্তু হার্ষিত রানা কিন্তু সে কেমন ডেলিভারি করবে এবার কিন্তু সেটা কিন্তু দেখার বিষয় আছে। এক বছর ভালো খেলে তার উপরে কিন্তু জাজ করা ঠিক না। তো সেই ক্ষেত্রে কিন্তু এবার কিন্তু কলকাতার কিন্তু ফাস্ট বোলিং ইউনিটে কিন্তু প্রচুর কিন্তু উইকনেস আছে, ভালো কিছু করতে হবে। ওপেনারে ডিকক আর গুরবাদের ভালো ফর্মে আসতে হবে। তবে কলকাতা আরসিবির চেয়ে কলকাতা নাইট রাইডার্সের একটা প্লাস পয়েন্ট যে আরসিবি কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু নেক্সট সিজন চ্যাম্পিয়ন টিমের সাথেই কিন্তু ছিল আর বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু ম্যাচ উইনিং প্লেয়ার আছে, বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার আছে, আইপিএল অনেক এক্সপিরিয়েন্স আছে। তো ওই জন্য কিন্তু অনেক অ্যাডভান্স কিন্তু বেশি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের, কারণ কলকাতা নাইট রাইডার্সের স্পিনার পজিশন প্রচুর স্ট্রং, মিডল অর্ডার প্রচুর স্ট্রং, ফিনিশার প্রচুর স্ট্রং আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আরসিবির চেয়ে কিন্তু অনেকটাই কিন্তু স্ট্রংনেস বেশি আছে। তোমরাও কমেন্টে লিখবে যে দুটো টিমের মধ্যে কোন টিমটা বেশি স্ট্রং আছে, ঠিক আছে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আর একটা ভিডিও করব, সেটা হচ্ছে বড় একটা আপডেট আছে যে কলকাতা নাইট রাইডার্স অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে কিন্তু একটা প্লেয়ারের সাথে, ইন্ডিয়ান প্লেয়ারের সাথে কথা বলেছে, সেটা কিন্তু আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো, সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। চেন্নাই সুপার কিংসের একটা মহামূল্যবান ওপেনার প্লেয়ার এই মুহূর্তে ইনজুরি, তার রিপ্লেসমেন্ট হিসেবে কোন প্লেয়ারকে আনতে পারে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। আজ এখানেই শেষ করলাম, বাই।